হ্যালো মুভি লাভার্স, আশা করি সবাই বেশ ভালো আছেন। কথায় আছে না, কারো পৌষ মাস তো কারো সর্বনাশ। ঠিক যেমনটা দেখা যায়, একটা কনস্ট্রাকশন সাইটে বিধ্বংসী একটি অ্যাক্টিভ বোমা পাওয়া যায়, যেটা ব্লাস্ট করলে পুরো শহর উড়ে যাবে। তাই সরকার শহরের সব মানুষকে সরিয়ে নেয়, এমনকি পুরো শহরের বিদ্যুৎও অফ করে দেয়। আর এই ফাঁকা শহরের সুযোগটা কাজে লাগায় একদল দক্ষ চোর। এরা চুরির উদ্দেশ্যে ঢুকে পড়ে একটি ব্যাংকে, নিশ্চিন্তে লুট করে নেয় সম্পূর্ণ ভল্ট। একদিকে বোমের আতঙ্ক আর অন্যদিকে চোরেদের উৎপাত। কোন দিকে সামলাবে সরকার? তবে এর পেছনে আরো বড় কোনো রহস্য নেই তো? চলুন দেখে নেই প্রতি মুহূর্তে টান টান উত্তেজনাপূর্ণ দুর্দান্ত একটি মুভি ফুজি-এর এক্সপ্লানেশন। গল্পের শুরুতেই দেখা যায় লন্ডনের পেডিংটন বেসিন এলাকায় একটা কনস্ট্রাকশন সাইটে কাজ চলছিল। বুলডোজার দিয়ে মাটি খোঁড়ার সময়ে কিছু একটাতে সেটা আটকে যায়। পরে কর্মীরা ব্যাপারটা দেখার জন্য এসে যা দেখে, তাতে প্রত্যেকেরই আতঙ্কে মাথা নষ্ট হয়ে যায়। শীঘ্রই খবর পাঠানো হয় আর্মির হেডকোয়ার্টারে। সেখান থেকে ফোন দেওয়া হয় বোম ডিসপোজাল ইউনিটের এক্সপার্ট মেজর উইল ট্রান্টের কাছে। ট্রান্টার এ সময়ে স্নাইপার দিয়ে শুটিং প্র্যাকটিস করছিল। তাকে বোমের বেশ কিছু ফটো পাঠানো হলে সে জানায় এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটি বোম। তো ট্রান্টারকে দ্রুত স্পটে চলে আসতে বলা হয়। তখন ট্রান্টার জানায় সে কাজ শুরুর আগে যেন ৮০০ মিটার রেঞ্জের ভেতরে সবকিছু ফাঁকা করে ফেলা হয়। ট্রান্টারের নির্দেশ মাফিক সব বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়, যাতে বোম ব্লাস্ট করলেও প্রাণহানি কমানো যায়। এরপরে ট্রান্টার এসে দেখে তাকে সাহায্যের জন্য আগে থেকেই একজন কর্পোরালকে পোস্টিং করা হয়েছে। ট্রান্টার দূর থেকে দূরবীনে বোমার সাইজ, পজিশন সহ সবকিছু ভালোভাবে দেখে নেয়। এরপরে বোম ডিসপোজাল ইউনিটকে সে জানায় ২ বছর আগে এক্সেটারে যে বোমটা ব্লাস্ট করেছিল, এটার সাইজও ঠিক এমনই সমান। সে ওদেরকে ওই বিস্ফোরণের ভিডিও দেখায়। ভিডিও দেখেই সবাই আঁতকে ওঠে, কতটা সাংঘাতিক সেই বিস্ফোরণটা ছিল। এ সময় সেখানে ওয়েস্টমিনিস্টার কাউন্সিল থেকে এমার্জেন্সি প্ল্যানিংয়ের জন্য হার্দীপ গিল আসে। হার্দীপ ম্যাপ বের করে বোমের লোকেশনটা জানায় এবং বোমের রেডিয়াস অনুযায়ী কতদূর পর্যন্ত বিদ্যুতের পাওয়ার কাট করতে হবে সেই ব্যাপারে নির্দেশনা দেয়। বোমের কাছাকাছি জায়গা দিয়ে হাই ভোল্টেজের বৈদ্যুতিক লাইন গিয়েছে, তাই কারেন্ট অফ না করলে ক্ষতি বেড়ে যেতে পারে। তো কারেন্ট অফ করার পরে বোম ডিসপোজাল ইউনিটের কাজ শুরু হয়। প্রথমে একটা বোম ডিসপোজাল রোবট পাঠানো হয়, তবে জায়গাটাতে কাদা পানি হওয়ায় রোবট বোমের কাছে পৌঁছাতে পারছিল না, তাই সেখানকার পানি পাম্প করে সরিয়ে নিতে শুরু করে। এদিকে পুরো শহরের প্রায় সবাইকেই সরিয়ে নেওয়া হয়েছিল, তবে কয়েকজন কুমতলবী লোক একটা ফ্ল্যাটে লুকিয়েছিল। সুযোগ পেয়ে তারা ফ্ল্যাটের বেসমেন্টে চলে যায়। বেসমেন্টের দেয়ালের ওপারেই রয়েছে ব্যাংক আল মুরাকাবা। এদের উদ্দেশ্য হলো দেয়াল ভেঙে ব্যাংকের ভল্টে ঢুকে চুরি করা। তারা আগে থেকেই সব প্ল্যানিং করে রেখেছিল, তাই সব সরঞ্জামও গোছানোই ছিল। কিন্তু প্রশ্ন হলো, ওরা কিভাবে জানলো আজকে শহর খালি করে দেওয়া হবে? এর উত্তরও আস্তে আস্তে পাবেন, তাই মন দিয়ে এক্সপ্লানেশনটা দেখতে থাকুন। তো ওরা ডাস্টবিনের ভেতরে আগে থেকেই একটা জেনারেটর লুকিয়ে রেখেছিল। জেনারেটর চালু করে ভেতরে পাওয়ার সাপ্লাই দেওয়া হয়। এরপরে ড্রিল এবং কাটার মেশিন দিয়ে দেয়াল কাটা শুরু করে। দেয়ালে কিছুটা ফুটো এবং ক্র্যাক হবার পরে তারা হাতুড়ি দিয়ে ভাঙা শুরু করে। বেশ অনেকটা দূরে একটা পুলিশের ব্যারিকেড ছিল। একজন স্টাফ এসে জানায় ওই পাশের দোকানগুলো থেকে সিকিউরিটি অ্যালার্ম বাজছে, তাই ওদের চেক করা উচিত। তবে দায়িত্বরত পুলিশেরা জানায় শহরের বিদ্যুৎ অফ করে দেওয়া হয়েছে, আস্তে আস্তে সব অ্যালার্ম বন্ধ হয়ে যাবে। তাছাড়া শহরের সব মানুষকেও সরিয়ে নেওয়া হয়েছে, তাই তাদের নতুন করে চেকিংয়ের কিছুই নেই। অবশ্য পুলিশ চেক না করায় চোরদের জন্য ভালোই হয়, না হলে ধরা খাওয়ার চান্স থাকত। এতক্ষণে চোরেরা কেবল দেয়ালের একটা লেয়ার ভাঙতে সক্ষম হয়। এবার ওরা একটা বড় ড্রিল মেশিন দিয়ে সেকেন্ড লেয়ারটা কাটতে শুরু করে। এদিকে পুলিশের হেডকোয়ার্টারে চিফ সুপারিনটেন্ডেন্ট জুজানা গ্রিনফিল্ড মনিটরে পুরো শহরটাকে মনিটরিং করছিল। তার ব্যাংকের ওই এরিয়াটা কেমন যেন সন্দেহজনক লাগে, তাই সে একটা গ্রুপকে আলফা হোটেল 27 সাইডে চেকিং দিয়ে আসতে বলে। চোরেদের একজন বাইরে দাঁড়িয়ে এবং সার্ভেলেন্স ক্যামেরাতে নজর রাখছিল। সে পুলিশের জিপ দেখে বাকিদের সতর্ক করে দিলে ওরা তখন ড্রিল করা থামিয়ে দেয়, না হলে আওয়াজে পুলিশ চলে আসতে পারে। পুলিশও টহল দিয়ে সন্দেহজনক কিছু না পেয়ে গ্রিনফিল্ডকে ইনফর্ম করে এবং সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ কাজ অফ রাখার পরে তারা আবারও ড্রিলিং শুরু করে। এদিকে বোমের কাছের সব পানি অপসারণের পরে মেজর ট্রান্টার যন্ত্রপাতি নিয়ে বোমটা চেক করতে যায়। সে খুব সাবধানে বোমের গায়ের মাটি সরিয়ে দেখার চেষ্টা করে এটা ঠিক কি টাইপের বোম।
এমনিতে তো সব স্বাভাবিকই ছিল, কিন্তু সে টেনশনে পড়ে যায় কারণ বোমের ভেতরে একটা টাইমার ছিল এবং সেটা ওই মুহূর্তে টিকটিক করে চলছিল, যার একটাই অর্থ, সেটা হলো বোমটা এখনো অ্যাক্টিভ আছে আর এটা নেক্সট 48 ঘন্টার ভেতরে যে কোনো মুহূর্তে ব্লাস্ট করতে পারে। ট্রান্টার তখন সব সেনাদেরকে নিরাপদ ব্যারিকেডে লুকিয়ে যেতে বলে। ট্রান্টার মিলিটারি সার্জেন্ট ডটসকে ইনফর্ম করলে ডটস পুলিশ হেডকোয়ার্টারে গ্রিনফিল্ডকে ইনফরমেশনটা পাস করে। তখন গ্রিনফিল্ড তার পুলিশ সদস্যদের নিরাপদ দূরত্বে সরে আসার নির্দেশ দেয়। ট্রান্টার জানায় সে এখন ম্যাগনেটিক ক্লক স্টপার দিয়ে টাইমারটা বন্ধ করার চেষ্টা করবে। এরপর ট্রান্টার ভারী ম্যাগনেটিক ক্লক স্টপারের যন্ত্রটা বোমের উপরে বসিয়ে ছুটে নিরাপদ দূরত্বে সরে যায়। যন্ত্রটা অন করা মাত্রই বোম ব্লাস্ট করার হিউজ সম্ভাবনা আছে, তাই সে সেনাদের নির্দেশ দেয় ওরা যেন এক পাও মুভ না করে। ট্রান্টারের নির্দেশে কর্পোরাল মার্টিন যন্ত্রটা অন করে দেয়। ওরা ধরেই নিয়েছিল বোমটা ব্লাস্ট করবে, তবে সৌভাগ্যবশত ম্যাগনেটিক ক্লক স্টপারের কারণে বোমের ভেতরে থাকা টাইমারটা সাময়িকভাবে অফ হয়ে যায়। এতে সবাই একটু হাফ ছেড়ে বাঁচে। এখন বোম ডিসপোজ করতে তাদের প্রায় 5 ঘন্টা মতো সময় লাগবে, তাই বাইরের ক্ষয়ক্ষতি যাতে কম হয় এই জন্য সেনারা বোমের চারদিকে শক্ত ব্যারিকেড বানানো শুরু করে। ট্রান্টার কিছুটা রেস্ট নেওয়ার জন্য ভেতরে গিয়েছিল, তখন সে খেয়াল করে কর্পোরাল মার্টিন বোমের গায়ে গুতাগুতি করছে। বোমের কাছে মার্টিনকে দেখে সে বিরক্ত হয়ে বেরিয়ে আসে এবং ডাক দিয়ে কি সমস্যা জিজ্ঞেস করে। মার্টিন জানায় তার কিছু একটা ঘাপলা মনে হচ্ছে। এটা যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বোম হয় তাহলে এটার উপরের প্লেটে মরিচা ধরে যাওয়ার কথা, যেহেতু এটা 80 বছর ধরে মাটির নিচে পড়ে আছে, অথচ এটার প্লেট একদম চকচক করছে। দেখে মনে হচ্ছে এটা অল্প কিছুদিন আগে এখানে রাখা হয়েছে। তবে ট্রান্টার এখানে মার্টিনকে সমর্থন করে না। তার হিসেবে বোমের প্লেটের সব জায়গায় মরিচা নাও পড়তে পারে। তবে মার্টিন ব্যাপারটা বিশ্বাস করতে পারছিল না। সে তার আরেক কলিগকে ডেকে জিনিসটা দেখায়। ওদের কাণ্ডকারখানা দেখে ট্রান্টার আবারও বিরক্ত হয়। তার উপর আবার ওরা ট্রান্টারকে জিনিসটা দেখানোর জন্য ডাক দেয়। ট্রান্টার এগিয়ে যাচ্ছিল, হঠাৎ ভেতরে বসে থাকা মিলিটারি সার্জেন্ট ডটস মনিটরের শব্দের রিদম নোটিস করে। সে দ্রুতই সবাইকে জানায় বোমের ভেতরের টাইমার আবারও চালু হয়ে গিয়েছে। কথাটা শোনা মাত্রই ট্রান্টার সবাইকে দ্রুত সেফ পজিশনে চলে যেতে বলে। যেহেতু ক্লক স্টপার দিয়েও টাইমারটা অফ রাখা যাচ্ছে না, তাই ব্যাপারটা এখন অনেক সিরিয়াস। এই জন্য ট্রান্টার অন্য উপায় ভাবে। সে বোমের ভেতরে ড্রিল করে অন্য কোনো টেকনিকে বোম ডিসপোজ করতে চাইছিল। তাই সবাইকে নিরাপদ দূরত্বে রেখে সে একাই লাইফ রিস্ক নিয়ে বোম ড্রিল শুরু করে। যদিও বোমে ড্রিল করার ধরন দেয়ালে ড্রিল করার মতো না, নাহলে তো এক মুহূর্তেই খবর হয়ে যেত। এদিকে চোরের দলের একজন বাইরে জেনারেটর বন্ধ করতে এসে দেখে পুলিশের জিপ আসছে, তাই সে দ্রুত টিমের বাকিদের সতর্ক করে দেয় যাতে ওরা চুরির জিনিসপত্র গুছিয়ে নেয়। পুলিশ দেখে ফেলার আগে সে জেনারেটরটাও বন্ধ করে দেয় এবং ডাস্টবিনের আড়ালে লুকিয়ে পড়ে। পুলিশ গেটের কাছে এসে দেখে গেট বন্ধ করা আছে, আবার কন্ট্রোল রুম থেকেও থার্মাল স্ক্যানে কোনো হিট ডিটেক্ট হচ্ছিল না। তাই গ্রিনফিল্ড পুলিশ স্টাফদের ফিরে আসতে বলে। পুলিশও হাঁটা শুরু করে দেয়। এতে ডাস্টবিনের আড়ালে লুকিয়ে থাকা লোকটা বেরিয়ে আসে, কিন্তু তখনই আবার পুলিশ আরেক চক্কর মারতে ফিরে আসে এবং তাকে দেখে ফেলে। পুলিশ স্বাভাবিকভাবেই বলে বোমের ইস্যুতে সবাইকে সেফ জায়গায় সরে যেতে বলা হয়েছে, তাই এখানে কেউ থাকতে পারবে না। পুলিশ হয়তো বুঝতেও পারত না সে চোর, কিন্তু লোকটা আতঙ্কে দৌড় দেয়। এতে পুলিশও তাকে ধরার জন্য অ্যাকশনে নামে, তবে গেট আটকানো থাকায় তারা পার হতে পারছিল না। এদিকে ট্রান্টার বলছিল তার কিছু একটা ভেজাল মনে হচ্ছে, যে কোনো সময় বোমটা ব্লাস্ট করতে পারে। সে সেনাদের সবাইকে মাথা নিচু করে লুকিয়ে থাকার নির্দেশ দেয় এবং সবাইকে কান চেপে ধরে রাখতে বলে। সার্জেন্ট ডটস তখনও মনিটরের দিকেই তাকিয়েছিল। হঠাৎ সে খেয়াল করে বোমের ভেতরে টাইমার অফ হয়ে গিয়েছে, আর এর এক মুহূর্ত পরেই বোমটা বিকট শব্দে ব্লাস্ট করে। এর রেডিয়াস ব্যাংকের পেছনে পুলিশ অফিসারদের কাছেও পৌঁছে যায়। এতে একজন অফিসার আহতও হয়। বোমের কাছাকাছি যেসব সেনারা ছিল ওদের তেমন গুরুতর ইনজুরি না হলেও ছোটখাটো চোট লাগে, বিশেষ করে দু একজনের কানের তালা ফেটে যায়। তবে এসবের মাঝে সবচেয়ে বেশি লাভ হয় চোরেদের। বোমের রেঞ্জ তাদের পর্যন্ত পৌঁছায় না, তাই ওরা চুরির জিনিসপত্র নিয়ে পালানোর সুযোগ পেয়ে যায়। ওরা দুটো গ্রুপে ভাগ হয়ে এক গ্রুপ ছাদে চলে যায় আর অন্য একটা গ্রুপ বাইরে বেরিয়ে আসে। যে গ্রুপটা বাইরে বের হয় ওদেরকে আবার সিসি ক্যামেরায় কন্ট্রোল রুমের অফিসাররা দেখে ফেলে। ওরা পানি বোর্ডের ইউনিফর্ম পরা ছিল, তাই গ্রিনফিল্ড ভাবছিল ওরা হয়তো পাইপলাইন বা টানেলে কাজের জন্য এসেছিল। টানেলের ভেতরে থাকার কারণে হয়তো ওয়ার্নিং শুনতে পায়নি।
বাইরের চোরগুলো আগে থেকে একটা জায়গা ঢেকে রেখেছিল, কারণ ওখানে একটা ম্যানহোল আছে। ওরা পর্দার ভেতরে ঢুকে ম্যানহোল দিয়ে নেমে যায়। অন্যদিকে চোরেদের অন্য গ্রুপটা ততক্ষণে ছাদে পৌঁছে যায়। ছাদে আগে থেকেই দুটো বড় ড্রোন রাখা ছিল। তারা চুরির মালামাল বক্সে ভরে ড্রোনের সাথে আটকে দেয়। এরপরে রিমোটে কন্ট্রোল করে ড্রোনটা অন্য একটা ছাদে তাদের আরেক সদস্যের কাছে পাঠিয়ে দেয়। এভাবেই তাদের মালগুলো সেফলি ট্রান্সফার হয়ে যায়। কাজ শেষ করে ওরা বের হতেই পুলিশের জিপের সামনে পড়ে যায়। তাই ওরা দৌড় দিলে পুলিশও তাদের তাড়া করে। এক পর্যায়ে ওরা টানেলে নেমে গেলে পুলিশও টানেলে চলে আসে। যদিও ওরা একটা খাঁজে লুকিয়ে পড়ায় পুলিশ ওদেরকে না পেয়ে চলে যায়। অন্য টিমটা অবশ্য ততক্ষণে সেফলি বেরিয়ে পানিবোর্ডের ট্যাগ লাগানো একটা গাড়িতে চড়ে বসে। ড্রোনের সাহায্যে যে মেয়েটার কাছে চুরির মালামাল পাঠানো হয়েছিল সেই মেয়েটা বাইরে ওদের গাড়ির কাছে এসে মালামালগুলো দিয়ে দেয়। ওরা এখন বাকি দুজনের জন্য অপেক্ষা করছিল, কিন্তু পুলিশ আসায় ওরা বাধ্য হয়ে সেখান থেকে চলে যায়। এরপর টানেলে আটকে পড়া দুজনে অনেকক্ষণ পরে সাবধানে বেরিয়ে আসে। মানে মুভির ঠিক এই জায়গায় এসে চোর এবং পুলিশের কাণ্ডগুলো কিছুটা অহেতুক মনে হচ্ছে। তবে দেখা যাক আসলেই ব্যাপারটা কি সাধারণ নাকি কোনো টুইস্ট আছে। যাই হোক, একজন পুলিশ অফিসার সন্দেহবশত ব্যাংকের পেছনের বিল্ডিংয়ের ভেতরে যায়, মানে যেখানে সে প্রথম চোরেদের একজনকে দেখেছিল। কেউ আছে কিনা সেটা সে দেখার জন্য ভেতরে বেসমেন্ট পর্যন্ত যায়। আর সেখানে গিয়েই দেখতে পায় চোরেরা কিভাবে ব্যাংকের সর্বনাশ করেছে। সে দ্রুত গ্রিনফিল্ডকে ব্যাপারটা জানিয়ে দিলে সেও বিস্ময়ে হতবাক হয়ে যায়। সে সাথে সাথেই পুরো শহরে অ্যালার্ট জারি করে দেয়। এদিকে টানেলে আটকে থাকা দুজনে অন্য একটা পথ দিয়ে বেরিয়ে আসে এবং বাকিদের সাথে যোগাযোগ করে। তখন ওরা গাড়ি নিয়ে ওদের লোকেশনে গিয়ে ওদেরকেও তুলে নেয়। তবে ততক্ষণে রাস্তায় সবগুলো চেকপোস্টে তল্লাশি শুরু হয়ে গিয়েছিল, তাই ওরাও চেকপোস্টে আটকা পড়ে। তবে ওরা যেহেতু ওয়াটার ডিপার্টমেন্টের গাড়িতে করেছিল এবং ইউনিফর্মও পরেছিল, আবার তাদের কাগজপত্রও ঠিক ছিল, তাই পুলিশ ঝামেলা না করে ওদেরকে ছেড়ে দেয়। এদিকে কন্ট্রোল রুমের এক অপারেটর সিসিটিভি ফুটেজ থেকে ডিটেক্ট করে ফেলে চোরেরা ওয়াটার ডিপার্টমেন্টের লোগো লাগানো ইউনিফর্ম পরে আছে। তাই গ্রিনফিল্ড সব চেকপোস্টে জানিয়ে দেয় ওরা যেন এরকম কাউকে দেখলেই গ্রেফতার করে। তবে চোরেরাও তো চালাক কম না। ওরা গাড়ি নিয়ে একটা ব্রিজের নিচে চলে যায়। সেখানে গাড়ি রিপেয়ারিং এর সব সরঞ্জাম রাখা ছিল। ওরা গাড়ির উপরে সব পেইন্ট মুছে ক্লিয়ার করে ফেলে। এতে আর বোঝার উপায় থাকে না এটা পানি বোর্ডের গাড়ি। আর এভাবে ওরা সেফলি শহর থেকে বেরিয়ে যায়। চিফ সুপারিনটেন্ডেন্ট গ্রিনফিল্ড ততক্ষণে ব্যাংকে ইনকোয়ারি করতে গিয়েছিল। যে বাড়িটা থেকে দেয়াল কেটে ব্যাংকে ঢোকা হয়েছে সে ওই বাড়ির মালিকের ডিটেলস বের করার নির্দেশ দেয়। এদিকে বোম ব্লাস্টের স্থানে দেখা যায় ব্লাস্টের পরে জায়গাটা অনেকখানি গর্ত হয়ে গিয়েছে। কর্পোরাল মার্টিন বলে তার সন্দেহ আছে এটা কোনোভাবেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোম না, তাই তাদের ব্লাস্টের জায়গার কেমিক্যাল অ্যানালাইসিস করা উচিত। কিন্তু ট্রান্টারের কাছে জায়গাটা নিয়ে ঘাটাঘাটির কোনো ইচ্ছেই ছিল না। তবে মার্টিন খুব বেশি চাপাচাপি করায় সে পুলিশের ফরেন্সিক টিমকে ডাকতে বাধ্য হয়। বেশ কিছুক্ষণ পরে একজন কর্নেল এবং একজন জেনারেল ঘটনাস্থলে আসে। ওরা ট্রান্টারকে কড়াভাবে জিজ্ঞাসাবাদ করে এখানে বোমের ব্যাপারে সে উপর মহলে কেন ইনফর্ম করেনি, সে একাই কেন মাতব্বরি করতে গেল। ট্রান্টার বলে এখানে 500 কেজির বোমা পড়েছিল, যেটা ক্যাটাগরি এ এর রিস্ক ক্রিয়েট করেছিল, তাই সে সবার আগে বোমটাকে ডিসপোজ করা নিয়েই বেশি মনোযোগী ছিল। যেহেতু এখন ফরেন্সিক টেস্ট চলছে, তাই ফরেন্সিক রিপোর্ট আসা পর্যন্ত ওরা আপাতত আর ট্রান্টারকে কিছুই বলে না। এদিকে দেখা যায় বোম ব্লাস্টের পরে পরিবেশ স্বাভাবিক হলে মানুষ নিজেদের বাড়িতে ফিরতে শুরু করে। এরই প্রেক্ষিতে ওই বাড়িটার মানে যে বিল্ডিংয়ের বেসমেন্ট দিয়ে চোরেরা ভল্টে ঢুকেছিল ওই বাড়ির লোকেরাও ফিরে আসে। আর ফিরে প্রথমেই তারা পুলিশের হাতে পড়ে। বাড়ির মালিক বৃদ্ধ বৃদ্ধা ইংরেজি বোঝে না, তবে তাদের ছেলে রহিম খুব ভালো ইংলিশে কথা বলতে পারে। তাই গ্রিনফিল্ড রহিমকে বলে তাদের বাড়ির বেসমেন্ট ক্রাইমের জন্য ইউজ হয়েছে, এই ব্যাপারে তারা কিছু জানে কিনা। রহিম জানায় কিছুদিন আগে দুজন লোক এসে বলেছিল তাদের কিছু সরকারি কাজ করা লাগবে, তাই ওরা বেসমেন্টের চাবি চেয়েছিল। ওরা প্রপার ইউনিফর্মে ছিল, তাই রহিম সন্দেহ করেনি। কিছু না ভেবেই ভরসা করে ওদেরকে চাবি দিয়ে দিয়েছিল। এছাড়া সে আর কিছুই জানে না। এসব শুনেই গ্রিনফিল্ড এদেরকে সন্দেহ করার সুযোগ পায় না। বিশেষ করে বৃদ্ধ বৃদ্ধা খুবই নিরীহ মানুষ, তাই তার মনে হয় না এই ফ্যামিলিটা অপরাধের সাথে জড়িত থাকতে পারে। অন্যদিকে চোরদের দেখা যায় ওরা শহরের বাইরে পার হয়ে একটা সেফ হাউজে আসে। সেখানে তারা ড্রেস বদলে চুরির মালামাল যেমন টাকা, গহনা, ডায়মন্ড সব টেবিলের উপরে ঢেকে রাখে। তারা এগুলো নিয়ে আলোচনা করছিল
এ সময় তাদের এক সহকর্মী ক্যারালিস জানায় সে বাড়িতে কথা বলবে। এই বলে সে ফোন কানে নিয়ে বাইরে বেরিয়ে যায়। আর এর ঠিক কয়েক মুহূর্ত পরেই একদল মাফিয়া এসে তাদের উপরে অ্যাটাক করে। এই মাফিয়া গ্রুপের লিডার লুডো নামের একজন। সে চোরেদের সবাইকে মেরে হাত পা বেঁধে আটকে রাখে। এসবের মাঝে একজন গুলি খেয়ে আহতও হয়। আর এগুলোর পেছনে মূল মির্জাফর হলো ক্যারালিস। সেই টিমের সবার সাথে বিশ্বাসঘাতকতা করে লুডোকে খবর দিয়ে এখানে নিয়ে এসেছে। তো ক্যারালিস এবার লুডোকে নিয়ে ভেতরে যায় এবং চুরির মালামালগুলো দেখায়। সেগুলোর ভেতরে আনকাট ডায়মন্ড দেখে লুডো খুবই খুশি হয়। ডিলের বাইরে গিয়েও সে কয়েকটা ডায়মন্ড ফ্রিতে নিতে চাইছিল। এক একটা ডায়মন্ডের অনেক দাম, তাই ক্যারালিস ফ্রিতে ডায়মন্ড দিতে রাজি হয় না। এতে লুডো রেগে যায় আর বলে সে ডিলের এগ্রিমেন্ট চেঞ্জ করছে। সেই চুরির মালের 50% দাবি করে। ফলে দুজনের মাঝে এখানে ডিল নিয়ে ঝামেলা শুরু হয়ে যায়। লুডো রাগ করে তখন একটা মেটালের জিনিস দিয়ে ডায়মন্ডের উপরে আঘাত করে। এক আঘাতেই ডায়মন্ড কাচের মতো ভেঙে চুরমার হয়ে যায়। এটা দেখে ক্যারালিসও অবাক হয়, কারণ ডায়মন্ড দুনিয়ার শক্ত পদার্থগুলোর ভেতরে একটা। এটা এত সহজে ভাঙবে না। তাই সে সবগুলো চেক করে দেখে অস্থির হয়ে যায়, কারণ সবগুলো ডায়মন্ডই ফেক। যেহেতু এগুলো চুরির দায়িত্ব ক্যারালিসের উপরে ছিল, তাই লুডো তাকেই সন্দেহ করে। ক্যারালিস বলে সে এই ব্যাপারে কিছুই জানে না, তবুও তাকে টর্চার করা হয়। 2 হাতে 2টো মেটালের বাড়ি খেয়েও সে জানায় তার নকল ডায়মন্ডের ব্যাপারে কিছুই জানা নেই। তাই শেষে লুডো টাকা গহনা সহ সব জিনিস ব্যাগে ভরে নেয় আর ক্যারালিসকে লোকজন দিয়ে তার গাড়ির ডিকিতে ঢুকিয়ে নেয় এবং সেখান থেকে চলে যায়। এদিকে আবারও চিফ সুপারিনটেন্ডেন্ট গ্রিনফিল্ডকে দেখা যায়। তার হাতে বোম ব্লাস্টের জায়গার ফরেন্সিক রিপোর্ট চলে এসেছে। সে ফরেন্সিক রিপোর্টের তথ্য ট্রান্টারকে না জানিয়ে কর্নেলকে ফোন করে জানায়। কর্নেল আবার ট্রান্টারকে রিপোর্টের ব্যাপারে জানাতে ফোন করে। কর্নেল ট্রান্টারকে জানায় বোমটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের না, বরং রিসেন্ট টাইমের একটা রেপ্লিকা বোম। তবে সবচেয়ে চিন্তার বিষয় হলো এই বোমে যে কেমিক্যাল এবং ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে তা মিলিটারিরা বোমা বানাতে ইউজ করে। সাধারণ মানুষের এগুলো পাওয়ার কথা না। তার মানে মিলিটারিদের কেউই বোমটা বানিয়েছে। কর্নেল ট্রান্টারকে আগামীকাল 7টার সময়ে এই ব্যাপারে রিপোর্ট করতে বলে। তবে ফোন রেখেই ট্রান্টার রেডি হয়ে বাড়ি থেকে পালিয়ে যায়। অন্যদিকে রহিম ছাদে গিয়ে একটা প্যাকেট কালেক্ট করে। সম্ভবত প্যাকেটটা তার জন্যই রাখা হয়েছিল। তার মানে সেও এই চোরেদের সাথেই জড়িত। এই প্যাকেটের ভেতরেই আসল ডায়মন্ডগুলো ছিল। ছাদের উপরে উঠে যে দুজন চোর ড্রোনের মাধ্যমে চুরির মালামাল পাচার করেছিল, সেই দুজনের একজন ছিল ক্যারালিস। সে সম্ভবত ওই সময়ে আসল ডায়মন্ড সরিয়ে নকল ডায়মন্ড বাক্সে রেখে দিয়েছিল, আর আসল ডায়মন্ডগুলো এই প্যাকেটে ভরে সেখানেই রেখে দিয়েছিল। সেই আসল ডায়মন্ডগুলোই এখন রহিমের কাছে রয়েছে। রহিম ডায়মন্ডগুলো খুব সেফটির সাথে লেদারের হাতলের ভেতরে ঢুকিয়ে নেয়। এরপরে দেশ ছেড়ে সেফ এক্সিটের জন্য ফ্যামিলি নিয়ে এয়ারপোর্টে চলে যায়। তারপরে সেখান থেকে পগার পার। মানে গল্পটা এবার ঠিকঠাক জমেছে। তবে সামনে আরো টুইস্ট আছে, সেটার জন্য আরেকটু অপেক্ষা করুন। আরেকদিকে দেখা যায় যে চোরেদেরকে লুডো বেঁধে রেখেছিল ওদের একজন নিজের হাতের বাঁধন কেটে ফেলে। এরপরে সে বাকিদেরও মুক্ত করে দেয়। তবে যে লোকটা গুলি খেয়েছিল সে আর সার্ভাইভ করতে পারে না। ওরা ক্যারালিসকে খুব বেশি বিশ্বাস করত না, তাই ওর ফোনের লোকেশন আগে থেকেই ট্র্যাক করে রেখেছিল। ক্যারালিসের লোকেশন ট্রেস করে এবার ওরা প্রতিশোধ নিতে বেরিয়ে পড়ে। ক্যারালিস তখনও ডিকির ভেতরে ছটফট করছিল। লুডো তার কথা না শোনায় সে এবার মোবাইল থেকে কাউকে নিজের লোকেশন শেয়ার করে রাখে, যাতে কিছুটা হেল্প পাওয়া যায়। একটু পরে চোরেদের গ্রুপটা লুডোর গাড়িকে ধরে ফেলে এবং অ্যাটাক করে। ওরা লুডোর গ্রুপের সবাইকেই মেরে ফেলে। এরপরে ক্যারালিসকে ডিকি থেকে বের করে। ক্যারালিস ওদের কাছে ক্ষমা চায়, কিন্তু এতে কোনো লাভ হয় না। ওরা 3 জন মিলে ক্যারালিসকে চেপে ধরে এবং তার মাথায় প্লাস্টিক ব্যাগ ঢুকিয়ে শ্বাসরোধ করে মেরে ফেলার চেষ্টা করে। ঠিক এই সময়েই কেউ একজন স্নাইপার দিয়ে গুলি করে ওদের 3 জনকেই মেরে ফেলে এবং ক্যারালিসকে বাঁচিয়ে নেয়। আর এই হেল্পটা করেছে মূলত মেজর ট্রান্টার। সেও ক্যারালিসের সাথে সরাসরি এই স্ক্যামে জড়িত। তো ঝামেলা মিটিয়ে ওরা নিজেরা নিজেদের আলাদা পথে চলে যায়। হয়তো এটাই ওদের নেক্সট প্ল্যান ছিল। মানে এবার তো শিওর যে মুভিটা কি পরিমাণ টুইস্টে ভরপুর। যাই হোক, ক্যারালিস একটা হোটেলে চলে যায়। সেখানে আগে থেকেই তার ফেক নামে রুম বুক করা ছিল। রুমে গিয়ে সে শেফ টেফ করে নিজের বেশভূষা পাল্টে ফেলে। এরপরে ফ্লাইটের জন্য বেরিয়ে যায়। ট্রান্টার ততক্ষণে এয়ারপোর্টে চলে গিয়েছিল। সেও ফেক নামে প্রাইভেট প্লেন ভাড়া করে রেখেছিল, তাই সহজেই সেফ এক্সিট পেয়ে যায়।
এদিকে গ্রিনফিল্ডের কাছে এতক্ষণে চোরেদের একজনের ডিটেলস চলে আসে। পুলিশ ক্যারালিসের ব্যাপারে সব জেনে যায়। তার অতীতেরও ক্রাইম হিস্ট্রি আছে। সে বেলজিয়ামে স্মাগলিং সহ কয়েকটা কেসে গ্রেফতার হয়েছিল। এ সময় গ্রিনফিল্ডের কাছে কর্পোরাল মার্টিন আসে। মার্টিন জানায় সে বোমটার পার্টস চেক করেছে। এতে সে জানতে পেরেছে বোমটাকে কেউ ম্যানুয়ালি কাটাছেঁড়া করেছে। তার সন্দেহ কাজটা ট্রান্টারই করেছে। গ্রিনফিল্ড তাকে এখন পর্যন্ত পাওয়া দুজন সাসপেক্ট ক্যারালিস এবং রহিমের ফটো দেখায়। মার্টিন ক্যারালিসকে চিনতে না পারলেও রহিমকে ঠিকই চিনে ফেলে। মার্টিন জানায় ট্রান্টার যখন আফগানিস্তানে মিশনে ছিল তখন রহিমই তার ট্রান্সলেটর বা দোভাষীর দায়িত্বে ছিল। তারা এবার বুঝতে পারে এই পুরো চক্রে ট্রান্টারও জড়িত। এ সময় একজন স্টাফ এসে জানায় ক্যারালিস মারাকেশ যাওয়ার জন্য টিকিট বুক করেছে। তাই গ্রিনফিল্ড সাথে সাথেই এয়ারপোর্টে ইনফর্ম করে এবং মারাকেশ যাওয়ার কাউন্টারে এয়ারপোর্ট পুলিশ সার্চ করতে শুরু করে। ক্যারালিস অবশ্য তখন এয়ারপোর্টেই ছিল। সে জানতো এমনটা ঘটবে, তাই সে ব্যাকআপ প্ল্যান করেই রেখেছিল। পুলিশ যখন মারাকেশ যাওয়ার কাউন্টারে ব্যস্ত ছিল, ক্যারালিস তখন অন্য একটা কাউন্টারে গিয়ে ফেক নামে পাসপোর্ট এবং ভিসাতে তুর্কির আরেকটা টিকিট বুক করে। ফলে পুলিশ আর তাকে ধরতে পারে না। অন্যদিকে গ্রিনফিল্ড ট্রান্টারকে ধরার জন্য ফোর্স নিয়ে তার বাড়িতে যায়। তবে ট্রান্টার তো এতক্ষণে দেশেরও বাইরে চলে গিয়েছে। তবে ট্রান্টারকে না পেলেও গ্রিনফিল্ড একটা বোম বানানোর ম্যানুয়াল পেয়ে যায়। এতে সে পুরোপুরি শিওর হয়ে যায় ট্রান্টারই আসল কালপ্রিট। যাই হোক, এদিকে ট্রান্টার, ক্যারালিস এবং রহিম আলাদা আলাদা ফ্লাইট ধরে তুর্কিতে গিয়ে এক জায়গায় হয়। এরা অনেক আগে থেকেই কানেক্টেড। প্রায় 10 বছর আগে ট্রান্টার তখন আফগানিস্তানে মিশনে ছিল। ওই সময় রহিম ছিল তার ট্রান্সলেটর, মানে লোকাল লোকেদের ভাষা ট্রান্সলেট করে সে ট্রান্টারের সাথে ওদের কথা বলিয়ে দিত। একদিন ওরা যাওয়ার সময়ে মাইনফিল্ডে আটকে যায়। তারা এক পা সরলেও মাইন ব্লাস্ট করে মরে যাবে। একই সময়ে সেখান দিয়ে 2 গাড়ি জঙ্গি ক্যারালিসকে উঠিয়ে নিয়ে যাচ্ছিল। আর এই পথে আগে থেকেই আরেকটা গ্রুপ অ্যাক্টিভ ছিল। জঙ্গিদের একটা গাড়ি হঠাৎ উল্টে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তখন 2 গ্রুপের মাঝে গোলাগুলি শুরু হয়ে যায়। ক্যারালিস পালানোর সময়ে ট্রান্টারের সামনে পড়ে যায়। ট্রান্টার তাকে সতর্ক করে সামনে এগুলে সেও মাইনের ফাঁদে পড়ে যাবে। ট্রান্টার ভরসা দেয় ক্যারালিস তাকে হেল্প করলে সেও ক্যারালিসকে হেল্প করবে। ট্রান্টার ক্যারালিসকে মাইনের সকেট খুঁজে বের করতে বলে এবং কিভাবে মাইন বোম ডিসপোজ করতে হয় বুঝিয়ে দেয়। গোলাগুলির মাঝে ক্যারালিস নিজের প্রাণের ঝুঁকি নিয়েও মাইন ডিসপোজ করে ট্রান্টার আর রহিমকে বাঁচায়। বিনিময়ে ট্রান্টার আর রহিমও জঙ্গিদের মেরে ফেলে ক্যারালিসকে বাঁচায়। আর সেই থেকেই তারা গোপনে একে অপরকে হেল্প করে চলেছে। তো তাদের লাস্ট প্ল্যান ছিল ব্যাংকের ভল্ট থেকে ডায়মন্ড চুরি করা। তাই ওরা 3 জনে প্ল্যান বানায় আর 3 জন আলাদা আলাদা 3টা সেক্টর সামলে নেয়। আর এভাবেই ওদের প্ল্যান ওয়ার্কআউট করে। তো এবার ওরা আসল ডায়মন্ডগুলো বিক্রির জন্য নিয়ে যায় এবং অনেক নেগোসিয়েশনের পরে চড়া দামে বিক্রি করে। এরপরে টাকাটা 3 জনের সমানভাবে ভাগ করে নিয়ে যে যার পথে চলে যায়। সেই সাথে এই দুর্দান্ত টুইস্টের মুভিটা এখানেই শেষ হয়ে যায়। প্রিয় দর্শক, প্ল্যান করে কাজ করলে যে কোনো কাজ করা পসিবল হয় সেটা এই মুভিটা থেকেই বোঝা যায়। তবে কোনো অবৈধ কাজ করা যাবে না, এটা আমার রিকোয়েস্ট। আপনি ভালো কাজের জন্য যে কোনো পরিকল্পনা করলে সেটা ইনশাল্লাহ সাকসেস হবে। নিয়মিত ভিডিও না দিতে পারার জন্য একদম দুঃখিত, তবে এখন থেকে রেগুলার চেষ্টা করব। আর আজকের ভিডিওটাতে অবশ্যই লাইক দিন এবং আপনার ভালো লাগার মন্তব্য করুন। সেই সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল প্রেস করে রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।